আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাইয়ান। আমরা যথারীতি সমন্বয় এবং নিয়ন্ত্রণের অর্থাৎ জুওলজি চ্যাপ্টার 8 এর লেকচার দিচ্ছি আমাদের বায়োজুওলজি একাডেমিতে। তো আশা করি যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছেন সে ভিডিও দেখে উপকৃত হয়েছেন। তো যারা উপকৃত হয়েছেন তারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও লেকচার আমি আপলোড করলে আপনারা খুব সহজে তা পেয়ে যান। তো আমরা দেরি না করে চলেন ক্লাসটা শুরু করি। আজকে মস্তিষ্কের বিভিন্ন আমরা অংশ নিয়ে কথা বলবো এবং সেই অংশগুলোকে আপনাদের গুগলের মাধ্যমে দেখায় দেওয়ার ট্রাই করব যাতে ফার্দার যদি আপনাদের কোনো সমস্যা না হয়। আজকের ক্লাসটা হয়তো একটু খুব কমই হবে, লেন্দি হবে। তো আশা করি আজকে ক্লাসটা আপনাদের খুব ভালো লাগবে। চলেন আমরা শুরু করি। মস্তিষ্কের গঠন ও কাজ, ব্রেইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। করটি দ্বারা সুরক্ষিত মেনিনজেস পর্দা বিশিষ্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বা এনসেফালন বলা হয়। তাহলে মস্তিষ্কের অপর নাম কি? এনসেফালন। তাহলে আমাদের এই মস্তিষ্কটা কি দ্বারা সুরক্ষিত থাকবে? মেনিনজেস নামক পর্দা বিশিষ্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ আমাদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকেই কি বলে? আমাদের ব্রেইন বা এনসেফালন বলা হয়। আমাদের ভ্রূণীয় বিকাশের সময় অ্যাক্টোডার্ম থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের স্ফীত অংশ আমাদের ব্রেইন বা মস্তিষ্ক গঠন করে। অর্থাৎ আমাদের ভ্রূণের যে তিনটা অংশ অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম এবং ধরেন মেজোডার্ম, সেটার থেকে অ্যাক্টোডার্ম থেকে যেই নিউরাল টিউব তৈরি হয় সেই নিউরাল টিউবের স্ফীত অংশটাই আমাদের মস্তিষ্ক হিসেবে কি করে? গঠিত হয়। ঠিক আছে, তাইলে নিউরাল টিউবের কি স্ফীত যে অংশ সেটাই কি আমাদের ব্রেইন। মানব মস্তিষ্কই প্রাণী জগতের মধ্যে সবচেয়ে জটিল। এজন্য ব্রিটিশ শারীর তত্ত্ববিদ মস্তিষ্ককে কি নাম দিচ্ছে? গ্রেট রেভেলড নট বা বৃহৎ জট পাকানো গাঁট হিসেবে আমাদের আখ্যায়িত করেছেন। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন আমাদের 1500 সিসি এবং হচ্ছে মহিলাদের 1300 আমাদের কিউবিক সেন্টিমিটার হয়ে থাকে এবং গড় আয়তন আমাদের কত? 1.35 কেজি হয়ে থাকে এবং কারো কারো মতে 1.3 থেকে 1.4 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা আমাদের দেহের ওজনের কত ভাগ? আমাদের মাত্র 2%। ঠিক আছে, আমাদের দেহের ওজনের মস্তিষ্ক কত পার্সেন্ট আছে? 2% আছে। আমাদের মস্তিষ্কের মধ্যে প্রায় 100 বিলিয়ন কি রয়েছে? আমাদের নিউরন রয়েছে। নিউরন কত বিলিয়ন রয়েছে? 100 বিলিয়ন। আর মাত্র 1 বিলিয়ন কি রয়েছে? নিউরোগ্লিয়া। হোয়াট ডু ইউ মিন বাই দ্য নিউরোগ্লিয়া? নিউরোগ্লিয়া হচ্ছে আর কিছুই না, আমাদের নিউক্লিয়াসকে যারা কি করে আমাদের চারদিক দিয়ে সুরক্ষা দেয় তারাই কি নিউরোগ্লিয়া, আমরা জেনে আসছি। দেখেন, মস্তিষ্ক তিনটি প্রধান অংশে গঠিত হয়ে থাকে, যেটা হচ্ছে অগ্রমস্তিষ্ক, দেন মধ্য মস্তিষ্ক এবং সবশেষে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের ইংলিশ টার্ম হচ্ছে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ককে মিড ব্রেন বলা হয় এবং পশ্চাৎ মস্তিষ্ককে হাইন্ড ব্রেন বলা হয়। এবং যেহেতু একদম আমাদের শুরুর দিকেই ব্রেন তৈরি হয়ে যাবে না, বিভিন্ন অংশ তৈরি হয়ে যাবে না, এটার হচ্ছে আমাদের কি আমাদের ভ্রূণের মধ্যে আস্তে আস্তে বিকাশ পাবে। তো আমাদের এই ফোর ব্রেনটা আমাদের প্রোসেফালন এটা থেকে বিকাশ পাবে। আমাদের হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন আমাদের মেজেনসেফালন থেকে আমাদের বিকাশ পাবে এবং আমাদের যে পশ্চাৎ মস্তিষ্ক যেটাকে হাইন্ড ব্রেন বলতেছি সেটা হচ্ছে আমাদের রম্বেনসেফালন থেকে কি করবে? আমাদের মানে তৈরি হবে বা ডেভেলপড হবে। এখন আমরা যাব মস্তিষ্কের কয়টা পার্ট আছে এবং এই পার্টের আন্ডারে আর কি কি সাব পার্ট আছে সেগুলা হচ্ছে আমরা জানবো। এটা হচ্ছে মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। তাইলে দেখেন কি মস্তিষ্ক, মস্তিষ্কের মধ্যে আমরা দেখছি অগ্র মস্তিষ্ক যেটা হচ্ছে আমাদের কি প্রোসেফালন থেকে আমাদের কি হয়? ডেভেলপড হয়। মধ্য মস্তিষ্ক যেটা হচ্ছে আমাদের মেজেনসেফালন থেকে ডেভেলপড হয় এবং আমাদের পশ্চাৎ মস্তিষ্ক এটা আমাদের কোন পার্ট থেকে ডেভেলপড হয়? আমাদের র্যাম্বেনসেফালন থেকে কি হয়? ডেভেলপড হয়। এই অগ্র মস্তিষ্কের মধ্যে তিনটা পার্ট আছে, আমাদের সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাইলে অগ্র মস্তিষ্কের আরও ফার্দার কয়টা পার্ট আছে? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর মধ্য মস্তিষ্কের মধ্যে কি আছে? সেরেব্রাল। অগ্র মস্তিষ্কের মধ্যে ছিল সেরেব্রাম আর মধ্য মস্তিষ্কের মধ্যে সেরেব্রাল পেডাঙ্কেল কি আছে? সেরেব্রাল পেডাঙ্কেল আছে। দেন কর্পোরা কোয়াড্রি জেমিনা আছে। কি আছে? কর্পোরা কোয়াড্রে জেমিনা আছে। দেন সেরেব্রাল অ্যাকুইডাক্ট আছে। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি আছে? সেরেবেলাম আছে, সেরেবেলাম আছে, সেরিবেলাম আছে, পন্স আছে। দেন হচ্ছে আমাদের কি আছে? মেডুলা ব্লঙ্কাটা আছে। পন্স আছে এবং মেডুলা ব্লঙ্গাট আছে। ঠিক আছে, এখন চলেন তাহলে মস্তিষ্কের কয়টা পার্ট? আমাদের ব্রেইনের
ব্রেনের মধ্যে কয়টা পার্ট আছে? আমাদের 3টা পার্ট আছে, তাই না? কি কি পার্ট আছে? আমাদের অগ্র মস্তিষ্ক, যেটার ইংলিশ টার্ম হচ্ছে কি FORE, ফর ব্রেইন। দেন মধ্য মস্তিষ্ক, হুইচ ইজ অলসো নোন অ্যাজ মিড ব্রেইন। আমাদের সবচেয়ে শেষে কি আছে? আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, হুইচ ইজ দ্য HIND, হাইন্ড ব্রেইন, তাই না? এই আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে আরো ফার্দার কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। কি কি পার্ট? একটা হচ্ছে সেরেব্রাম, সেরে বয়রে ফলা আকার ব্রাম, একটা সেরেব্রাম, আর এটা কি থ্যালামাস, আর এটা কি আছে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, তাই না? আর আমাদের মিড ব্রেনের মধ্যে কি আছে? এটা আমরা মনে রাখবো না, আমরা হাইন্ড ব্রেনেরটা মনে রাখবো। হাইন্ড ব্রেনের মধ্যে কি কি আছে? আমাদের 3টা পার্ট আছে, যেটা কি সেরিবেলাম, বয়কা বে লকা লাম, সেরিবেলাম, ওটা ছিল সেরেব্রাম, এটা কি সেরিবেলাম। দেন কি আছে আমাদের? পন্স, আর আরেকটা জিনিস আছে, সেটার নাম কি? মেডুলা অবলঙ্গাটা। অব বানানটা দেখি আমি, অবলঙ্গাটা, হ্যাঁ, অব ল অনুষ্কার লং গাটা। তাহলে দেখেন আমাদের কি আছে? আমাদের ফোর ব্রেনের মধ্যে ফার্দার 3টা পার্ট, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মিড ব্রেনটা মনে রাখবো না, আমরা হাইন্ড ব্রেনটা মনে রাখবো। হাইন্ড ব্রেনের মধ্যে আছে সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এই 6টা বাদে যেই সব স্ট্রাকচার থাকবে, সেই সব স্ট্রাকচারের নাম কি? আমাদের কি? মিড ব্রেনের মধ্যে থাকবে, তাই না? তো এমসিকিউর মধ্যে আমাদের ম্যাথে এই টপিক থেকে এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট আসেই। তো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে বলবে হচ্ছে ফোর ব্রেনের অংশ নয় কোনটা? অংশ নয়, তাহলে দিয়ে দেবে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, আরেকটা দিয়ে দিবে হচ্ছে সেরেবেলাম। তাহলে উত্তর কি হবে? সেরেবেলাম হবে। তারপরে বলবে আমাদের মিড ব্রেনের অংশ নয় কোনটা? বলে দিবে মিড ব্রেনের অংশ নয় কোনটা, বলে দিবে কি? সেরেব্রাল পেরাঙ্কেল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, দেন সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা বাদে সেরেবেলাম দিয়ে দিল, তাহলে 9 কোনটা কি হবে? আমাদের সেরেবেলাম হবে, তাই না? তো আমরা যদি মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন এবং যদি ফোর ব্রেনের আমাদের সাব ডিভিশনগুলো মনে রাখি, তাহলে এমসিকিউর জন্য এটা মোর দ্যান ইনাফ, তাই না? এমসিকিউর জন্য এটা মোর দ্যান ইনাফ হবে। চলেন আমরা শুরু করি পরবর্তী টপিক। তো এটা আমরা দেখে ফেলছি, এখন পরের প্যারাগ্রাফটা আমরা শুরু করি। হুইচ ইজ দ্য, আমরা কি শুরু করব? অগ্র মস্তিষ্ক বা প্রোসেফালন দিয়ে শুরু করব। মানুষের অগ্র মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত, আমরা বলছি। একটা কি? আমাদের সেরেব্রাম, এটাকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক বা পরো, যেটা সেরেব্রাম, দেন থ্যালামাস, দেন হাইপোথ্যালামাস। তো সেরেব্রামকে আমরা সেরেব্রাল কর্টেক্সও বলতে পারি, তাই না? যাহাই সেরেব্রাম তাহাই কি? সেরেব্রাল কর্টেক্স। তাহলে যাহাই সেরেব্রাম সেটাই কি? সেরেব্রাল কর্টেক্স। আরেকটা কি থাকবে? থ্যালামাস থাকবে, আরেকটা হাইপোথ্যালামাস থাকবে। তো এটার মধ্যে কনফিউশন হওয়া যাবে না, যাহাই সেরেব্রাম তাহাই সেরেব্রাল কর্টেক্স। তো চলেন এখন আমরা চিত্রটা দেখি। মানুষের মস্তিষ্কের লম্বচ্ছেদ মানে কি? ধরেন আপনাকে সোজাসুজি কারো সম্মুখে রাখা হলো, আপনার কান বরাবর সমতলে যেই একটা ক্রস করা হবে সেটা কি? লম্বচ্ছেদ বলা হয়, তাই না? তো লম্বচ্ছেদ, তো আমাদের অনেক রকমের লম্বচ্ছেদ আছে। তো এখন হচ্ছে আমরা এই একটা ক্রস সেকশন বা লম্বচ্ছেদ দেখব। এদিকে দেখেন আমাদের এই উপরের এইটুকু যদি হচ্ছে আমি কালার করি, এইটুকু জিনিস, হ্যাঁ, এইটুকু জিনিস পুরাটাকে কি বলা হয়? আমাদের সেরেব্রাম বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? আমাদের অগ্র মস্তিষ্কের পার্টগুলো দেখাইতেছে, ঠিক আছে? তো অগ্র মস্তিষ্কের পার্ট থাকবে, তো এটা কি? সেরেব্রাম, ঠিক আছে? তো দেখেন কর্পাস ক্যালোসাম কি? দেখেন কর্পাস ক্যালোসাম, দেখবেন আমাদের সেরেব্রামটা 2টা ভাগে বিভক্ত থাকে। এটাকে কি বলা হয়? সেরেব্রাম হেমিস্ফেয়ার। এই সেরেব্রাম হেমিস্ফেয়ার 2টা, এই কর্পাস ক্যালোসামের মাধ্যমে কি থাকে? যুক্ত থাকে। তারপরে দেখেন আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, এটা কিসের অংশ? আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। দেখেন আবার মধ্য মস্তিষ্কের মধ্যে কি কি আছে? কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর এটা কি আছে? এটা কি? আমাদের এই যে এদিক দিয়ে থাকে কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পার্ট। এবং পশ্চাৎ মস্তিষ্কের পার্ট কি কি? সেরেবেলাম, পন্স এবং মেডুলা। তো আমরা দেখে নিলাম কি কি। আবার আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে যেটা হচ্ছে সেরেব্রাম,
সেই সেরেব্রামের মধ্যে বিভিন্ন লোব থাকে, যেমন হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। আপনারা জুওলজি চ্যাপ্টার 7 এর মধ্যে এই যে কঙ্কালের মধ্যে দেখবেন হচ্ছে বিভিন্ন আপনার পড়ছেন, হাড্ডি পড়ছেন। আমাদের মস্তিষ্কের মধ্যে করোটির মধ্যে এইসব হাড্ডি আছে, যেমন হচ্ছে ফ্রন্টাল বোন আছে, প্যারাইটাল বোন আছে, অক্সিপিটাল বোন আছে, টেম্পোরাল বোন আছে। এগুলার ভিতরে একটা কি তৈরি করে, একটা হচ্ছে কনকেভিটি থাকে, ঠিক আছে। ওই কনকেভিটির মধ্যে আমাদের এইসব অগ্র মস্তিষ্কের যে সেরেব্রাম আছে, সেরেব্রাম সেদিকের কিছু কিছু অংশ ওইদিকে সুন্দর করে জায়গা করে নেয়। এগুলাকে কি বলা হয়, আমাদের ফ্রন্টাল বা টেম্পোরাল বা অক্সিপিটাল বা আমাদের প্যারাইটাল, আমাদের লোব বলা হয়, ঠিক আছে। এখন চলেন আমরা এই টেক্সট পড়ব। হুইচ ইজ দ্য সেরেব্রাম বা সেরেব্রাল কর্টেক্স বা ট্যালেনসেফালন। এই ট্যালেনসেফালন থেকে আমাদের কি আসে, এই ট্যালেনসেফালন থেকে আমাদের এই সেরেব্রামটা আসে, ঠিক আছে। এখন চলেন আমরা পড়ি। তাহলে সেরেব্রামকে আমরা সেরেব্রাল কর্টেক্সও বলতে পারি বা ট্যালেনসেফালনও বলতে পারি। চলেন শুরু করা যাক। অগ্রমস্তিষ্কের যে অংশ করোটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে সেরেব্রাম বা গুরু মস্তিষ্ক বলা হয়, বা সেরেব্রাল কর্টেক্সও বলতে পারি বা ট্যালেনসেফালনও বলতে পারি। সেরেব্রাম মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ নিয়ে গঠিত এবং মস্তিষ্কের প্রায় 50%ই হচ্ছে কি আমাদের সেরেব্রাম। তাহলে সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের সেরেব্রাম। এই সেরেব্রাম হচ্ছে আমাদের পুরা মস্তিষ্কের 80% জায়গা দখল করে নিচ্ছে এবং মস্তিষ্কের অন্য অংশকে আবৃত করে রাখে। দেখবেন আমাদের এই সেরেব্রামের নিচে দিয়ে দেখবেন হচ্ছে কি থাকবে, আমাদের মিড ব্রেন থাকবে, দুই পাশ দিয়ে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের হাইন্ড ব্রেন থাকবে। তো এমন করে আবৃত করে রাখে, ঠিক আছে। ইহা ধূসর পদার্থ অর্থাৎ নিউরনের কোষদেহ দিয়ে গঠিত, ঠিক আছে, গ্রে ম্যাটার। তো দেখেন একটা জিনিস পাবেন, নিউরনের কোষদেহ মানে কি, আমাদের কোষদেহ বা হচ্ছে সেল বডি দিয়ে আমাদের গ্রে ম্যাটার তৈরি, আর এক্সনের মাধ্যমে আমাদের হোয়াইট ম্যাটার তৈরি হয়। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা দেখছিলাম একটা নিউরনের, একটি নিউরনের কয়টা অংশ, একটা নিউরনের আমাদের দুটি অংশ, হ্যাঁ না, দুটি অংশ। একটা হচ্ছে আমাদের কোষদেহ এবং আরেকটা হচ্ছে কি আমাদের প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশ যদি উপরের দিকে যায় কি হবে, আমাদের ডেনড্রাইট হবে, ডেনড্রাইট, এবং নিচের দিকে সুতার মতো চলে গেলে সেটাকে কি বলা হবে, এক্সন বলা হবে। হ্যাঁ, এই কোষদেহ, অনেকগুলা কোষদেহ মিলে আমাদের কি তৈরি করে, আমাদের গ্রে ম্যাটার, GRAY, গ্রে, MATTER, গ্রে ম্যাটার, হুইচ ইজ অলসো নন দ্য কি, ধূসর পদার্থ, ধয় দীর্ঘকার ধু, পেটকাটা মদিনা সর, ধূসর পদার্থ। হ্যাঁ, পদার্থ। এবং আমাদের এই অনেকগুলো এক্সন মিলে আমাদের কি তৈরি করে, হোয়াইট ম্যাটার, WHITE, হোয়াইট, MATTER, ম্যাটার, বাকি শ্বেত পদার্থ। হ্যাঁ, শয়ব একার ত, শ্বেত পদার্থ। তো যাহাই আমাদের গ্রে ম্যাটার তাহাই কি দিয়ে তৈরি হবে, তাহাই হচ্ছে আমাদের কোষদেহ দিয়ে তৈরি হবে। যাহাই আমাদের হোয়াইট ম্যাটার তাহাই কি দিয়ে তৈরি হবে, আমাদের এক্সন দিয়ে তৈরি হবে। এই আমাদের জিনিসটা মনে রাখতে হবে। চলেন আমরা শুরু করি পরবর্তী জিনিসটা। তাহলে কি বলছে, আমাদের এই সেরেব্রামটা কি দ্বারা গঠিত, আমাদের গ্রে ম্যাটার দ্বারা তৈরি। আর এই গ্রে ম্যাটার কি দিয়ে তৈরি হয়, আমাদের কোষদেহ দিয়ে তৈরি হয়। তাহলে কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। দেখেন, তারপর আমাদের প্যারাগ্রাফে আসেন। সেরেব্রামটি একটি অনুদীর্ঘ মস্তিষ্ক খাঁজ দিয়ে দুইটি গোলকে বিভক্ত। তাইলে হচ্ছে আমাদের যে সেরেব্রামটা সেটা একটা অনুদীর্ঘ মানে লম্বালম্বি মস্তিষ্ক খাঁজ দ্বারা দুইটি গোলকে বিভক্ত। এটাকে যথাক্রমে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, কি বলা হয়, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, আর একটাকে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, আর এটাকে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। গোলক দুইটি এই যে, ঠিক আছে না, দেখছেন কর্পাস ক্যালোসাম। তাইলে এই যেই আমাদের পুরো একটা সেরেব্রাম চিন্তা করেন, ঠিক আছে। আমি একটু যদি ইয়াতে নিয়ে যাই, যদি দেখেন ধরেন এটা হচ্ছে আমাদের পুরা, আমি লমালমি আঁকি, এটা ধরেন পুরো একটা সেরেব্রাম, এটা পুরো একটা সেরেব্রাম। এটারে যদি হচ্ছে আমি মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে কি দুইটা পার্ট আছে না, এই দুইটা পার্টকে যে বিভক্ত করছে সেটাকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য ভাগ। অনুদৈর্ঘ্য বরাবর আমরা ভাগ করলাম। এই একটা পার্টকে কি বলা হয়, এটারে যদি বলি আমি, এটা কি হবে আমাদের ডান সেরে, কি উচ্চারণটা, ডান সেরিব্রাল,
কি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার হেমিস্ফিয়ার আর আর এটা কি হবে তাহলে আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার হেমিস্ফিয়ার তাই না? তাহলে দেখেন এই বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং এই ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা যুক্ত থাকবে? আমাদের কর্পাস ক্যালোসাম। কি দ্বারা যুক্ত থাকবে? আমাদের কর্পাস ক্যালোসাম। কি দ্বারা যুক্ত থাকবে? কর্পাস ক্যালোসাম ক্যালোসাম দ্বারা যুক্ত থাকবে। দেখাবো আমি সব যুক্ত থাকবে, তাহলে থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। এবার দেখেন আমাদের ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশ এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে। অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কি আমাদের ডানটা কি করবে? দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করবে এবং বামটা কি করবে? দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করবে। তাহলে আমাদের বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার কি করবে? দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করবে এবং আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার ডানটা কি করবে? আমাদের বাম করবে। ডানটা কি করবে? যেহেতু এটা ডান, হ্যাঁ এটা ডান, এটা কি করবে? আমাদের বাম, বকা বাম ও বাম। আর যেহেতু এটা বাম, এটা কি করবে? ডান অংশ নিয়ন্ত্রণ করবে। এটাই জানতে হবে, তাই না? এটা অনেক মনে রাখতে হবে ভালো করে। প্রত্যেকটি সেরিব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। কি থাকে? প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে একটা তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। এদেরকে পার্শ্বীয় প্রকোষ্ঠ বলা হয়। ঠিক আছে, তো আমরা দেখব যে চলেন এখন বলি। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, একটা ডান একটা বাম। তো ডানের মধ্যে আমাদের একটা ভেন্ট্রিকল থাকবে, একটা ভেন্ট্রিকল বা ভেন্ট্রিকেল থাকবে, এটার বাংলা কি? প্রকোষ্ঠ। আর বামের মধ্যেও কি থাকবে? একটা ভেন্ট্রিকেল থাকবে। তো আমাদের ফার্স্ট ভেন্ট্রিকেল এবং সেকেন্ড ভেন্ট্রিকেল মিললা এটাকে কি বলা হয়? পার্শ্বীয় বা ল্যাটারাল, ল্যাটারাল ভেন্ট্রিকেল বলে। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেল আর কিছুই না, আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যেই তরলপূর্ণ জায়গা থাকে সেই জায়গাকেই আমরা কি বলি? আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল বলি, তাই না? কি বলি? ল্যাটারাল ভেন্ট্রিকল বলি। ঠিক আছে, দুইটি সেরিব্রাল হেমিস্ফিয়ারের আয়তন কত হবে? আমাদের 1350 মিলিলিটার। দরকার নাই। সেরেব্রামের বহির্দেশে বা বাহিরের দিকে কি থাকবে? আমাদের গভীর খাঁজগুলোকে কি বলা হয়? আমাদের সালকাস বলা হয়। কি বলা হবে? সালকাস বলা হবে। দেখাচ্ছি আমি। এবং ঢেউ খেলানো ভাঁজগুলোকে কি বলা হয়? জাইরাস বা জাইরি বলা হয়। ঠিক আছে, আমি দেখাবো সালকাস কি জাইরি কি সেগুলোও দেখাবো। তারপরে দেখেন সেরেব্রামের বহির্ভাগে কি থাকবে? সেরেব্রামের যে বহির্ভাগ সেদিকে সেরেব্রাল কর্টেক্স বলে। সেরেব্রামের বহির্ভাগকে কি বলা হয়? সেরেব্রাল কর্টেক্স বলা হয়। এটি 3 সেন্টিমিটার পুরু ও গ্রে ম্যাটারে গঠিত। তাইলে যেহেতু গ্রে ম্যাটার, এটার মধ্যে কি থাকবে? আমাদের কোষ দেহ থাকবে বা সেল বডি থাকবে। এবং অন্তর্ভাগকে কি বলা হয়? আমাদের সেরেব্রাল মেরুলা বলা হয়। এবং সেটাতে কি থাকবে? আমাদের হোয়াইট ম্যাটার। আর হোয়াইট ম্যাটার কি? আমরা জানি এক্সন। উল্লেখ্য যে সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে আমাদের হোয়াইট ম্যাটার বাহিরে থাকবে এবং গ্রে ম্যাটার ভিতরে থাকবে। তাইলে আমরা আগেই বলে নিছিলাম যে সুষুম্নার ক্ষেত্রে আমাদের বাইরের দিকে হোয়াইট থাকবে, ভিতরের দিকে গ্রে থাকবে। আর অপোজিট হবে আমাদের ব্রেনের ক্ষেত্রে। ব্রেনে ভিতরে থাকবে হোয়াইট আর বাইরে কি থাকবে? গ্রে থাকবে, তাই না? এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে। ঠিক আছে, তাইলে যদি হচ্ছে আমি একটু কালার করি পেজের মধ্যে। এখন চলেন আমরা টেক্সটে যাই। তাহলে আমাদের ব্রেনের মধ্যে কি হবে? ব্রেইনের মধ্যে আমাদের ইনারে অর্থাৎ ভিতরে কি থাকবে? ব্রেনের মধ্যে ভিতরে থাকবে হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার। আর হোয়াইট ম্যাটার কি দিয়ে তৈরি হয়? আমাদের এক্সন দিয়ে তৈরি হয়। আর আউটারে কি থাকবে? আউটার বা বাহিরের দিকে থাকবে আমাদের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। সেটা কি দিয়ে তৈরি হয়? আমাদের সেল বডি দ্বারা, তাই না? সেল বডি দ্বারা তৈরি হয়। আর এটার একদম অপোজিট কি হবে? আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ডেরটা কি হবে বলেন তো আপনারা নিজেরা? ভিডিওটা পজ করে বলবেন। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি হবে? ইনার তাহলে কি থাকবে? আমাদের গ্রে ম্যাটার থাকবে। আর এই গ্রে ম্যাটারটা জানি কি দিয়ে তৈরি হয়? আমাদের সেল বডি দিয়ে। আর আমাদের আউটারের মধ্যে কি থাকবে? আউটারের মধ্যে থাকবে হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার। আর হোয়াইট ম্যাটার কি দিয়ে তৈরি হয়? এক্সন দিয়ে তৈরি হয়, তাই না? এটাই জানতে হবে সব সময়।
তাহলে এটাটা বলে নিছি আমি তাহলে। এবার চলেন আমরা দেখাবো সেরেব্রাল কর্টেক্স। দেখেন আপনারা একদম উপর দিয়ে সেরেব্রাল কর্টেক্স দেখতে পারবেন না, তারপরে সেরেব্রাল মেডুলা দেখতে পারবেন না। যখন আপনারা এটা কাটবেন, মস্তিষ্কটাকে আপনারা যখন কাটবেন বা সেকশন করবেন, তখন হচ্ছে আপনারা এগুলো দেখতে পারবেন। তো আমি দেখাই দেবো ইনশাল্লাহ। এবার চলেন এই জিনিসটা দেখি। সেরেব্রামের প্রত্যেকটি গোলার্ধ অর্থাৎ সেরেব্রাল হেমিস্ফিয়ার 4টি খণ্ডে বিভক্ত বা 4টা লোব থাকে। আমি বলছিলাম কি কি লোব থাকে। আমাদের ফ্রন্টাল বোনের নিচে থাকবে ফ্রন্টাল লোব, প্যারাইটাল বোনের নিচে থাকবে প্যারাইটাল লোব, টেম্পোরালের নিচে টেম্পোরাল লোব থাকবে, অক্সিপিটালের নিচে অক্সিপিটাল লোব থাকবে, তাই না? এই যে দেখেন আমাদের ফ্রন্টাল লোব, কি কি লোব আছে আমরা দেখি। ফ্রন্টাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, টেম্পোরাল লোব আছে, অক্সিপিটাল লোব আছে। এখন আমরা ফ্রন্টাল লোব দেখব। এটি সেরেব্রামের সামনের দিকে অবস্থান করে। ইজি কথা ভাই, আপনাদের ফ্রন্টাল কই? ফ্রন্টাল মানে কপাল, কপালটা কি সামনের দিকে আছে না? তারপরে এই দিক দিয়ে নিচে গেলে ফ্রন্টাল। প্যারাইটাল কি? ফ্রন্টালের পাশ দিয়ে কি থাকবে? প্যারাইটাল থাকবে। এটার নিচে কানের দিক দিয়ে কি থাকবে? টেম্পোরাল থাকবে। তারপরে পিছনের দিক দিয়ে মাথা যে দিক দিয়ে দেখবেন উঁচু উঁচু, ঠিক আছে, একদম হাত দিবেন উঁচু উঁচু মনে হবে, সেটা কি? অক্সিপিটাল। তাহলে হচ্ছে ফ্রন্টাল লোব কই থাকবে? আমাদের সামনের দিকে থাকবে। এদিকে কি কি কাজ হয় আমরা এটা একটা চার্ট আছে সেদিকে আমরা জানে নিব, ঠিক আছে? তাইলে জাস্ট এই নামগুলো জানেন, এখন কাজগুলো পড়তে হবে না। এখন চলেন আমরা চলে যাব থ্যালামাস। থ্যালামাস নিয়ে পড়বো এখন আমরা। মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুই পাশে সেরেব্রামের নিচে মধ্য মস্তিষ্কের উপরের শ্বেত বস্তুর মধ্যে যে দুইটি ধূসর বর্ণের গোলাকার ডিম্বাকার অংশ থাকে তাদেরকে থ্যালামাস বলা হয়। দরকার নেই, জাস্ট কি মনে রাখবেন, আমাদের তৃতীয় প্রকোষ্ঠের দিকে কি থাকবে? আমাদের থ্যালামাস থাকবে। দেখাই দিব তৃতীয় প্রকোষ্ঠ কই। থ্যালামাস সুবৃহৎ ডিম্বাকৃতির ধূসর প্রধান প্রবেশপথ বা সিংহদ্বার বলা হয়। হ্যাঁ, এটা দরকার নেই। ও আচ্ছা, থ্যালামাস সুবৃহৎ ধূসরকৃত ডিম্বাকৃতির ধূসর পদার্থের স্নায়ু স্পঞ্জ বিশেষ। তাইলে হচ্ছে থ্যালামাস আমাদের কি? ধূসর পদার্থ। থ্যালামাসের মধ্যে কি থাকবে? আমাদের গ্রে ম্যাটার থাকবে, তাই না? থ্যালামাসের দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। দরকার নাই। একে গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশপথ বলা হয়। দরকার নাই, কারণ পরিবেশ ও দেহগত সব রকমের সংবেদনেই আমাদের থ্যালামাসের মাধ্যমে গুরু মস্তিষ্কে পৌঁছায়। ও এটা ক্ষতে আসতে পারে। কেন আমাদের থ্যালামাসকে কি বলা হয়? সেরেব্রামের সিংহদ্বার বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই থ্যালামাসের মধ্য দিয়েই পরিবেশ বা দেহ থেকে যেরকম আমরা সংবেদনশীলতা পাই, অর্থাৎ সেন্সরি জিনিসগুলা আমরা যে নিয়ে যাব আমাদের ব্রেনে, ওই থ্যালামাস থেকেই কিন্তু নিয়ে যাব, তাই না? এই জন্য থ্যালামাসকে কি বলা হয়? প্রধান প্রবেশপথ বলা হয়। একটি স্নায়ু রজ্জুর যোজক দ্বারা দুইটি থ্যালামাস যুক্ত থাকে। তাহলে দুইটা থ্যালামাস থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি থ্যালামাসের সাথে ধূসর পদার্থে গঠিত একটি পিণ্ডাকার কি থাকবে? বেজাল গ্যাংলিয়া যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে থ্যালামাসের সঙ্গে ধূসর পদার্থের একটি কি থাকবে? বেজাল গ্যাংলিয়া থাকবে। বেজাল গ্যাংলিয়াও কি? ধূসর পদার্থের, তাই না? এখন চলেন আমরা হাইপোথ্যালামাসে যাব। হাইপোথ্যালামাস মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ ও থ্যালামাসের তলদেশে। দেখেন থ্যালামাস এবং হাইপোথ্যালামাস একসঙ্গেই থাকে। থ্যালামাসটা উপরে থাকে এবং হাইপোথ্যালামাসটা একটু নিচে থাকে, ঠিক আছে? আমি চিত্রে সব দেখাবো। তো দেখেন মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ এবং থ্যালামাসের তলদেশে বা নিচের দিকে কতগুলো গুচ্ছ নিয়ে গঠিত অগ্র মস্তিষ্কের যে অংশ মানসিক আবেগ, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? হাইপোথ্যালামাস বলা হয়। তাহলে হাইপোথ্যালামাসও আমাদের তৃতীয় প্রকোষ্ঠে থাকে এবং থ্যালামাসও আমাদের তৃতীয় প্রকোষ্ঠে থাকে। কিন্তু আমাদের থ্যালামাস কোথায় থাকে? তৃতীয় প্রকোষ্ঠের সেরেব্রামের নিচের দিকে থাকে, তাই না? এবং মধ্য মস্তিষ্কের উপরে থাকে। আর আমাদের হাইপোথ্যালামাস কোথায় থাকে? আমাদের থ্যালামাসের নিচে থাকে। পৃষ্ঠীয় দেশে এটি থ্যালামাস এবং সাবথ্যালামাস দ্বারা সীমাবদ্ধ থাকে। দরকার নাই। অঙ্কীয় দেশে এটি পিটুইটারির সাথে যুক্ত থাকে। তাহলে অঙ্কীয় দেশে আমাদের থ্যালামাসটা কার সঙ্গে যুক্ত থাকে? আমাদের পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। ইহা শ্বেত ও ধূসর পদার্থের সমন্বয়ে তৈরি হয়। কিন্তু আমাদের থ্যালামাস কি দ্বারা গঠিত হয়? শুধু ধূসর পদার্থ দ্বারা। এর ধূসর পদার্থ বিক্ষিপ্তভাবে স্নায়ু কেন্দ্র গঠিত করে। দরকার নাই। তো গেল, শেষ হইল, তাই না? এখন আমরা কি পড়বো? আমরা পড়বো এখন কি? মধ্য মস্তিষ্ক বা মেজেনসেফালন। হাইপোথ্যালামাসের নিচে সেরেবেলাম। তাহলে সেরেবেলাম কোনটা? সেরেবেলাম হচ্ছে আমাদের প্রস্রাত মস্তিষ্ক। তাহলে আমাদের গুরু মস্তিষ্ক এবং প্রস্রাত মস্তিষ্কের মাঝে যে ছোট্ট একটা পিচ্চি জায়গা থাকবে সেটাই কি? আমাদের মধ্য মস্তিষ্ক। এটা অনেক ছোট্ট স্ট্রাকচার। আপনারা যখন হচ্ছে মেডিকেলে যদি পড়েন তাহলে দেখবেন হচ্ছে আপনাদের আলাদা একটা ভিসেরাই আছে ব্রেনের উপর, তখন হচ্ছে আপনারা খুঁটায় খুঁটায় সব দেখতে পারবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের জন্য ওই কি বলে আমাদের ভিসেরাটা আপনাদের দেখানোর, তাহলে আপনাদের আইটু ক্লিয়ার হবে। এটি অঙ্কীয় দিকে দুইটি নলাকার ও পরু স্নায়ুরজ্জু এবং পৃষ্ঠীয় দিকে দুইটি গোলাকার খণ্ড দিয়ে গঠিত। প্রথম দুইটিকে কি বলা হয়? আমাদের যেটি দুইটি নলাকার। তাহলে দেখেন অঙ্কীয় দেশে দুইটি নলাকার জিনিসটাকে কি বলা হয়? সেরেব্রাল
প্যাডাঙ্কেল এবং শেষের দিকে পুরো যে জিনিসটা সেটাকে কি বলা হয়? কর্পোরা কোয়াড্রিজেমিনা। ঠিক আছে, তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা কি? আমাদের পুরু থাকবে, আর নলাকার কি থাকবে? সেরেব্রাল কি? পেডাঙ্কেল থাকবে। প্রত্যেকটি কর্পোরা কোয়াড্রিজেমিনা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে মোট 4টি খণ্ড গঠন করে। ঠিক আছে, তাহলে কর্পোরা, তাহলে হচ্ছে আমাদের দুইটা থাকবে কর্পোরা কোয়াড্রিজেমিনা। এই দুইটা কর্পোরা কোয়াড্রিজেমিনা আমাদের আবার 4টা খণ্ডে ভাগ হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। মধ্য মস্তিষ্কের অন্তঃভাগের তরলপূর্ণ সরু নালী হচ্ছে কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, তাহলে মধ্য মস্তিষ্কের আমাদের অন্তর্ভাগে সরি মধ্য মস্তিষ্কের অন্তর্ভাগে একদম ভিতর দিকে দেখবেন আপনারা তরলপূর্ণ একটা সরু নালী চলে যাবে, সেটাকে কি বলা হবে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, এটি তৃতীয় ও চতুর্থ গহ্বরকে যুক্ত করে। তাইলে আমাদের এদিক থেকে কি মনে রাখতে হবে? আমাদের সেরেব্রাল অ্যাকুইডাক্ট কি করে? আমাদের তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে কি করে? যুক্ত করে রাখে। ঠিক আছে, এই কয়টা জিনিস জানতে হবে। তো আমরা একটু ইয়াতে যাই। তো এই এতটুকু পর্যন্ত হইছে। তারপর হচ্ছে আমরা আচ্ছা শেষের দিকে আইসা আমরা হচ্ছে একটু নোট দিব। দেখেন এখন কি দেখবো আমরা? আমরা দেখবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, হুইচ ইজ দ্য সেরেবেলাম বা লঘু মস্তিষ্ক, আর গুরু মস্তিষ্ক কি? সেরেব্রাম, তাই না? দুইটি গোলার্ধ নিয়ে গঠিত পশ্চাৎ মস্তিষ্ক যে সর্ববৃহৎ অংশ করটির পশ্চাৎভাগে অবস্থান করে এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে তাকেই সেরেবেলাম বলা হয়। গোলার্ধ দুইটি ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজক দ্বারা যুক্ত থাকে। তাইলে আমরা দেখছিলাম, দেখেন আমাদের সেরেবেলামেরও দুইটা পার্ট থাকবে আর সেরেব্রামও দুইটা পার্ট থাকবে। সেরেব্রামের দুইটা পার্টকে কি বলা হয়? তাহলে দেখেন সেরেব্রাম কিসের পার্ট? আমাদের ফোর ব্রেনের পার্ট, তাই না? ফোর ব্রেন বা কি আমাদের গুরু মস্তিষ্কের বা আমাদের কি অগ্র মস্তিষ্কের পার্ট। আর সেরিবেলাম কি আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তো এটারও হচ্ছে আবার দুইটা অংশ থাকে। আমরা দেখছিলাম সেরেব্রামের দুইটা অংশকে কি বলা হয়? ডান বাম সেরেব্রাম হেমিস্ফিয়ার। তো সেরেবেলামের সেই নাম নাই, কিন্তু আমাদের ওইটাকে ডান বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কে যুক্ত করে? আমাদের কর্পাস ক্যালোসাম। আর এই সেরেবেলামের দুইটা অংশকে কে যুক্ত করে? আমাদের ভার্মিস। হ্যাঁ, ভার্মিস নট ডার্মিস, ভার্মিস, তাই না? ভার্মিস যুক্ত করে। এই জিনিসটা মনে রাখতে হবে। কে যুক্ত করে? আমাদের ভার্মিস যুক্ত করে। কে যুক্ত করে? ভার্মিস নামক ক্ষুদ্র যোজক দ্বারা যুক্ত থাকে। এর বাহিরের দিকে ধূসর পদার্থ, ধূসর মানে কি? গ্রে ম্যাটার। তাহলে আমাদের দেখছিলাম মস্তিষ্কের যে কোনো পার্ট হোক সেটার বাহিরে কি থাকবে? আমাদের গ্রে ম্যাটার থাকবে এবং ভিতরের দিকে কি থাকবে? ধূসর পদার্থ থাকবে, আমাদের গ্রে ম্যাটার, এবং ভিতর থাকবে কি? হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম। ঠিক আছে, শেষ। এখন আসেন আমরা কি পড়বো? পন্স বা সেতু মস্তিষ্ক। পন্সের অপর নাম কি? আমরা যোজক বলতে পারি বা সেতু মস্তিষ্ক বলতে পারি। দেখেন কি করবে? সংযোগ নিয়ন্ত্রণ করবে। কিভাবে? পশ্চাৎ মস্তিষ্কের যে অংশ মধ্য মস্তিষ্কের সঙ্গে সেরেবেলাম ও মেডুলা ব্লঙ্কারা সংযোগ রক্ষা করে তাকে কি বলা হয়? পন্স বলা হয়। আমরা দেখব পন্স এমন একটা জায়গায় আছে যেটার উপরে থাকবে কি? আমাদের মধ্য মস্তিষ্ক, এবং নিচের দিকে কি থাকবে? আমাদের সেরেবেলাম থাকবে, এবং আমাদের কি থাকবে? মেডুলা ব্লঙ্কারা থাকবে। সেটাকে কি বলা হয়? পন্স বলা হয়। পন্সের অঙ্কীয় দেশটা কি? আমাদের উত্তল থাকবে, এবং আমাদের পৃষ্ঠীয় দেশটা কি? সমতল থাকবে। দরকার নাই। এটি মস্তিষ্কের চতুর্থ ভেন্ট্রিকলের প্রাচীর গঠন করে, তাই না? কি করে? আমাদের চতুর্থ ভেন্ট্রিকলের প্রাচীর গঠন করে। তাহলে আমাদের পন্স কি করবে? চতুর্থ ভেন্ট্রিকলের প্রাচীর গঠন করবে। এতে ধূসর এবং শ্বেত পদার্থ সমানভাবে বিস্তৃত থাকে। তাইলে আমরা দেখছিলাম আমাদের আমাদের হচ্ছে শ্বেত পদার্থ পন্সের মধ্যে আছে, আরেকটা জায়গায় আছে, ওটা কি? আমাদের হাইপোথ্যালামাস। এই যে এদিকে হাইপোথ্যালামাসে ধূসর এবং শ্বেত পদার্থ আছে, আর আমাদের পন্সের মধ্যে আছে, তাই না? এখন আসি আমরা এতে নিম্নগামী আমাদের স্নায়ুতন্ত্র এবং কিছু আমাদের স্নায়ুগুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে। দরকার নাই। তবে এর মধ্য দিয়ে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে বিদ্যমান স্নায়ুতন্ত্রগুলো আড়াআড়িভাবে পরস্পরকে মানে হচ্ছে কি করে? অতিক্রম করে। ঠিক আছে, কিভাবে অতিক্রম করবে? আড়াআড়িভাবে। স্নায়ুতন্ত্রের এই ধরনের বিন্যাসের কারণে কি করবে? মস্তিষ্কের বাম অংশ ডান অংশকে নিয়ন্ত্রণ করবে এবং ডান অংশ কি করবে? বাম অংশকে নিয়ন্ত্রণ করবে। আমরা এটা আগেই দেখে আসছিলাম, তাই না? কাজগুলো আমরা পরে পড়বো বলছিলাম, একটা চার্ট আছে। এখন পড়বো কি? মেডুলা ব্লঙ্কাটা। পন্সের নিচে থেকে শুরু করে সুষুম্না কাণ্ডের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত যে অংশ বিভিন্ন
প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে মেডুলা ব্লঙ্কাটা বলে। প্রতিবর্তী ক্রিয়া মানে কি, আমাদের রিফ্লেকশন দিবে, তাই না? সেই রিফ্লেক্টরি যেই আমাদের হচ্ছে কি আছে, ক্রিয়া আছে বা অ্যাকশন আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করবে আমাদের মেডুলা ব্লঙ্কার। তাহলে হচ্ছে মেডুলা ব্লঙ্কাটা কি নিয়ন্ত্রণ করে, আমাদের প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে মেডুলা ব্লঙ্কাটা কি করে, মেডুলা ব্লঙ্কাটা মেডুলা অবলংগাটা কি করে, আমাদের প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ক্রিয়া আমাদের নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এটি মস্তিষ্কের সর্বাপেক্ষা পিছনের অংশ, আমরা জানি এটা লম্বা, এগুলো মনে রাখার দরকার নেই। এটি অনেকাংশে পিরামিডের ন্যায় দণ্ডাকার অংশ। তাইলে আমাদের মেডুলা অবলঙ্গাটা কেমন, আমাদের পিরামিডের মতো। এখন আমাদের এই জিনিসটা দেখতে হবে, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটা দেখব এখন। চলেন শুরু করি। অগ্রমস্তিষ্ক আমরা কি দেখছিলাম, অগ্রমস্তিষ্কের আয়তন কি সবচেয়ে বেশি, কত পার্সেন্ট আমাদের নেয়, আমাদের 80% নেয়। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা কেটে ফেলি। তাহলে কি আমরা এখন কি দেখব, আমরা দেখব হচ্ছে মস্তিষ্কের অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পার্থক্য। তাইলে ডিফারেন্স বিটুইন, এখন কি দেখব আমরা, আমরা কি দেখব, আমরা ডিফারেন্সগুলো দেখব, তাই না? আমরা ডিফারেন্সগুলো দেখব। কি দেখব, ডিফারেন্সগুলো দেখব। ডিফারেন্স, DIFFERENCE, ডিফারেন্স এবং AMONG, এবং কিসে কিসে দেখব আমরা, আমরা দেখব ফোর ব্রেন, FORE, ফোর ব্রেন, মিড ব্রেন এবং হচ্ছে হাইন্ড ব্রেন। এটার মধ্যে পার্থক্য দেখব। আয়তনে সবচেয়ে বেশি, এটার আয়তন সবচেয়ে বেশি, কি হবে, আমাদের আয়তন সবচেয়ে বেশি হবে, আয়তন সবচেয়ে বেশি। কত পার্সেন্ট জানি আয়তন নেয়, আমাদের 80% আয়তন নিয়ে নেয়। কত পার্সেন্ট, 80% আয়তন নিয়ে নেয়। এবং এটা সবচেয়ে ছোট আর এটা হচ্ছে আমাদের কি অগ্র থেকে ছোট কিন্তু মধ্যর থেকে বড়, তাই না? সেমই কথা তো। তাইলে আমাদের কি হবে, অগ্র থেকে এটা কি হবে, সবচেয়ে কম আয়তন সবচেয়ে কম। আর হাইন্ড ব্রেনটা কি হবে, আমাদের অগ্র মস্তিষ্ক থেকে কি হবে, আমাদের ছোট হবে, কিন্তু আমাদের মধ্য মস্তিষ্ক থেকে কি হবে, আমাদের বড় হবে, তাই না? এই কথাটা এইদিকে লেখস। কি কি অংশ আমরা দেখছি, সেরিব্রাম দেখছি, থ্যালামাস দেখছি, হাইপোথ্যালামাস দেখছি। কি কি দেখছি, এটার দুইটা অংশ আছে, ঠিক আছে? আমাদের মেসেনসেফালন এবং ডায়ানসেফালন, ঠিক আছে? কি কি আছে, এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেসেনসেফালন আর একটা ডায়ানসেফালন, তাই না? এটার কয়টা পার্ট আছে, আমাদের মধ্য মস্তিষ্কের দুইটা পার্ট আছে, একটা কি মেসেনসেফালন আর একটা ডায়ানসেফালন, এটা মনে রাখতে হবে। এবং আমাদের পশ্চাৎ মস্তিষ্কে কয়টা পার্ট আছে, আমাদের তিনটা পার্ট আছে, সেরেবেলাম, আমাদের পন্স, মেডুলা ব্লঙ্কাটা, ঠিক আছে? তো মধ্য মস্তিষ্কের মধ্যে আরও জিনিস প্রথমের দিকে যেগুলো পড়ছি সেটাও দরকার আছে, যেমন হচ্ছে আমাদের কি সেরেব্রাল, যেই তারপর অ্যাকুইডাক্ট, তারপর হচ্ছে সেরেব্রাল কি পড়ছিলাম, তারপর হচ্ছে পেডাঙ্কেল, দেন হচ্ছে আরেকটা কি পড়ছিলাম, আমরা একটু দেখে নিই। আর এটা পড়ছিলাম হচ্ছে আমাদের কর্পোরা কোয়াড্রেজিমিনা, এই তিনটাও মনে রাখতে হবে। আর মেসেনসেফালন আর ডায়ানসেফালনের কথাটাও মনে রাখতে হবে, ঠিক আছে? দেখেন আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে কি আছে, আমাদের অগ্র মস্তিষ্ক থেকে দুই জোড়া করটিক স্নায়ু কি করে, উৎপত্তি লাভ করে। তাইলে অগ্র মস্তিষ্ক থেকে আমরা কি জানি, করটিক স্নায়ু হচ্ছে কত জোড়া, আমাদের 12 জোড়া। এটা থেকে মাত্র 2 জোড়া কি করে, আমাদের উৎপত্তি লাভ করে। আমাদের মধ্য মস্তিষ্ক থেকেও মাত্র 2 জোড়া করটিক স্নায়ু উৎপত্তি লাভ করে। কিন্তু আমাদের পশ্চাৎ মস্তিষ্ক থেকে বা হাইন্ড ব্রেন থেকে কয় জোড়া উৎপত্তি লাভ করে, আমাদের 8 জোড়া। তাহলে 8 2 10 2 12, তাহলে 12 জোড়া। আমাদের অগ্র মধ্য থেকে 2 জোড়া এবং পশ্চাৎ থেকে 4 জোড়া বের হচ্ছে। এবং আমাদের অগ্র মস্তিষ্ক কি করতেছে, আমাদের বৃদ্ধি এবং স্মৃতিবোধের কেন্দ্র হিসেবে কাজ করে। কি করে, বৃদ্ধি এবং স্মৃতিবোধের কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের মধ্য মস্তিষ্ক কি করবে, দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করবে এবং একদম টোটাল ভারসাম্য নিয়ন্ত্রণ করবে কি, পশ্চাৎ মস্তিষ্ক। কি করবে, পশ্চাৎ মস্তিষ্ক। তাইলে আমরা এখন যাই, এটা দেখলাম। তাহলে কি কি পার্ট আছে, পার্টস আছে, কি কি পার্টস থাকবে হচ্ছে আমাদের কি, আমরা যদি লিখি কি থাকবে, সেরিব্রাম থাকবে, দেন হচ্ছে থ্যালামাস থাকবে, হাইপোথ্যালামাস থাকবে, থ্যালামাস। আর এটার মধ্যে কি থাকবে, ডায়ানসেফালন, হ্যাঁ,
ডায়েনসেফালনের একটু বানানটা দেখে নিই। ডায়েনসেফালন, দেখো ডায়েনসেফালন, দেন হচ্ছে মেজেনসেফালন। একটা হচ্ছে মেজেন সেফালন সেফালন, আর এটা হচ্ছে কি ডায়েনসেফালন। আর এটার মধ্যে কি পার্ট থাকবে? তিনটা থাকবে। কি? সেরি সেরেবেলাম সেরিবেলাম থাকবে, পন্স থাকবে, মেডুলা অবলঙ্গাটা থাকবে। এটা থেকে কি হবে? 2 জোড়া করটিক স্নায়ু তৈরি হবে। করটিক স্নায়ু, এটা থেকেও কি 2 জোড়া, আর এটা থেকে কি হবে? 8 জোড়া, তাই না? 8 জোড়া। তারপর হচ্ছে কি, আর এটা কি করবে? এটা হচ্ছে আমাদের বুদ্ধি ও স্মৃতি বোধ নিয়ন্ত্রণ করবে। এটা কি করবে? আমাদের দর্শন ও শ্রবণ, আর এটা অ্যাজ এ হোল কি নিয়ন্ত্রণ করবে? আমাদের ভারসাম্য। সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখন দেখি আমরা কি দেখব। এখন দেখব হচ্ছে আমরা সেরিব্রাম, হুইচ ইজ দা হচ্ছে আমাদের ফোর ব্রেনের পার্ট, এবং হচ্ছে সেরেবেলাম, এটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেনের পার্ট। এটার মধ্যে আমরা পার্থক্যটা দেখব। ইজি পার্থক্য দেখেন, এটা কি থাকবে? আমাদের অগ্র মস্তিষ্কে, এটা প্রচ্ছদ মস্তিষ্কে থাকবে, আমরা জানি। দেখি আমরা প্রধান অংশ কি, দুইটাকে কি করে? সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর এটা কি? সেরেব্রাল পিরাঙ্কেল। তাহলে হচ্ছে আমাদের সেরেব্রামকে 2 ভাগে ভাগ করলে কি পাবো? সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর এদিকে কি পাবো? সেরেবেলামকে ভাগ করলে সেরেব্রাল পিরাঙ্কেল পাবো। এই পিরাঙ্কেলকে যুক্ত করে কে? ভার্মিস। আর এটাকে যুক্ত করে কি? কর্পাস ক্যালোসাম। আমরা দেখছি এটা হচ্ছে 2টি প্রতিসম, আর এটা কি? সম গোলার্ধ। এটা দরকার নেই, অনেক পেঁচানো। মস্তিষ্কের প্রধান অংশ আমাদের প্রস্তাদ মস্তিষ্কের প্রধান অংশ। যদি বলা হয় মস্তিষ্কের প্রধান অংশ কি হবে? সেরেব্রাম। যদি বলা হয় প্রস্তাদ মস্তিষ্কের বড় অংশ, সেটা কি? আমাদের সেরেবেলাম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো কত এটা দরকার নাই। দেখেন আমাদের সেরেব্রামের মধ্যে আমাদের লোভ ছিল, 4টা লোভ ছিল, কিন্তু এদিকে কোনো লোভ নাই, তাই না? তারপর দেখেন কাজগুলা বলে দিছে, আর আমাদের সেরেব্রামের কাজটা আমরা পরে দেখে নিব। তো এই কাজগুলো আমরা পরের লেকচারে দেখব ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই থাকবে। আমি ট্রাই করব যেগুলো হচ্ছে যে ভেন্ট্রিকল, তাহলে আমি একটু বলি আপনাদের আমার কি দেখানো বাকি আছে এই ক্লাস থেকে। একদম টোটালি জানতে হলে সম্পূর্ণ লেকচার আমার সঙ্গে থাকতে হবে, তাই না? আমাদের কি কি বাকি আছে, আমরা বাকি কি কি আছে সেগুলো দেখতে চাচ্ছি। দেখবো এখন। আমি ভেন্ট্রিকলের ক্লাসটা আরেকবার নিব। ভেন্ট্রিকেল আছে একটা আলাদা টপিক। সেই টপিকটা নিয়ে গেলে আপনি দেখবেন 4টা ভেন্ট্রিকল আছে। সেই 4টা ভেন্ট্রিকল পড়লে আজকে যে 4টা ভেন্ট্রিকলের কথা বলছি সেটা ক্লিয়ার হয়ে যাবে, শেষ। আর আমরা বিভিন্ন টার্ম দেখছিলাম, ঠিক আছে? সেই টার্মগুলো হচ্ছে আমরা একটা একটা করে আপনাদের ছবি দেওয়ার ট্রাই করব বা দেখায় দেওয়ার ট্রাই করব, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো এখন যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে আছেন, তো কিছুদিন পরে আপনারা ভার্সিটিতে যাবেন বা হচ্ছে কোনো মেডিকেলে যাবেন, তো হচ্ছে তখন সেটি মেডিকেলে গেলে তো আপনারা আলহামদুলিল্লাহ সবগুলো ভালোভাবে দেখতে পারবেন, যেমন আমি দেখতেছি বা দেখতে পারছি। তো আপনারা গেলেও হচ্ছে পারবেন দেখতে। তো এখন যদি আমি সেগুলো ইন ডিটেলসে পড়াতে যাই, আপনাদের অনেক সময় লাগবে, এবং সেটা কিন্তু আপনাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তেমন দরকারি না। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন। তো ফার্দার আরও জানার জন্য মেডিকেল আপনাদের জন্য ওয়েট করতেছে। আপনার সুন্দর মতন আমি যা আজকে পড়াইছি সেগুলোর ভিতরেই জোর দেন, দেখবেন মেডিকেল আসলে তারপর সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান আমার সঙ্গে থাকার জন্য, সবাইকেই। তো সাবধানে থাকবেন।